শুরুতে জানিয়ে দেব অবৈধ ইসরায়েলি বসতিতে কোটস ব্রিগেডের রকেট হামলা। জানিয়ে দেব ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা। এরপরে রয়েছে ইউক্রেনের বাফার জোনে সৌদি বাংলাদেশ থেকে সেনা নেওয়ার পরিকল্পনা। সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ কোরিয়া সফরে ডোনাল্ড ট্রাম্পের নীরব প্রস্তুতি, বৈঠক হতে পারে শি জিনপিংয়ের সঙ্গে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধ ইসরায়েলি বসতিতে কুদস ব্রিগেডের রকেট হামলা। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা রোববার ৭ সেপ্টেম্বর দখলদার ইসরায়েলি সরকারের অবৈধ নেটিভোট বসতি লক্ষ্য করে দুটি রকেট হামলা চালিয়েছে। আল কুদস ব্রিগেডের বরাত দিয়ে আল মাদিনের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার সরকারের চলমান অপরাধের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। এদিকে হামলার কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বলছে, গাজা উপত্যকা থেকে নেটিভোটের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তাদের দাবি, এর মধ্যে একটি রকেট প্রতিহত করা হয়েছে এবং অন্যটি একটি খোলা জায়গায় গিয়ে পড়েছে। এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই রকেট হামলার পর তথাকথিত গাজা এনভেলপ জোন এবং পশ্চিম নাকাব জুড়ে সাইরেন বেজে ওঠে। এদিকে সর্বশেষ এই অভিযানটি গত কয়েকদিনে ইসরায়েলি হামলায় গাজার সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনার পরই এটা ঘটল। দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৮৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে শনিবারই নিহত হয়েছেন ৬২ জন, যাদের মধ্যে ১৫ জন মানবিক সহায়তার জন্য অপেক্ষমান ছিল। ৭ সেপ্টেম্বর ২১ জন নিহত হন এবং যাদের মধ্যে ৮ জন আল ফারাবি স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিক এবং ২ জন গাজা সিটির একটি বাস্তুচ্যুত শিবিরে নিহত হওয়া। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালে অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এই পর্যন্ত ৬৪,৩৬৮ জন শহীদ এবং ১,৬২,৭৭৮ জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ইউলিয়া আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, আজ ভোরে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালে মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম ভবনটির হামলার শিকার হল। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া কিয়েভে রাতভর হামলায় রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই সংখ্যা ৮ শতাধিক। বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সর্বশেষ এই হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র এবং ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত এনেছে, আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে ৮টি স্থানে। ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভা ভবনের ছাদ ও ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, শত্রু প্রতিদিন দেশের মানুষের উপর ভয়ের সৃষ্টি করছে। কিয়েভের সর্বশেষ রুশ হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র এবং ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হেনেছে, আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো পড়েছে ৮টি স্থানে। আজ ভোরে আমরা ময়দানের ঠিক পেছনে একটি ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে আকাশে ধোঁয়ার এক বড় কুণ্ডলী উড়তে দেখেছি। এরপর আমরা বিস্ফোরকের শব্দ শুনেছি এবং দেখেছি দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলেছে। এরপর আরেকটি বিস্ফোরণ ঘটেছে। এদিকে ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশ সৌদি থেকে সেনা নেওয়ার পরিকল্পনা। রাশিয়া ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি হলে ইউক্রেনের জমিতে একটি বড় বাফার জোন তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, এই বাফার জোন নিয়ে পর্যালোচনা এবং পরিকল্পনা হচ্ছে। ওই নিরাপদ অঞ্চল পর্যবেক্ষণের দায়িত্বে থাকতে পারে যুক্তরাষ্ট্রের হাতে। পরিকল্পনার সঙ্গে জড়িত ৪ জনের বরাতে এনবিসি নিউজ জানিয়েছে, বাফার জোন নিয়ে আলোচনা করে আসছে ইউক্রেনের মিত্র সামরিক কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব বা বাংলাদেশের মতো ন্যাটোর বাইরের দেশগুলো সেনা সদস্য মোতায়েন করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, বাফার জোনটি হবে একটি বৃহৎ নিরস্ত্রীকৃত এলাকা, যার সীমানা এখনও নির্ধারিত হয়নি। তবে সেটি বর্তমান ইউক্রেনের অভ্যন্তরে হবে এবং এটি আলাদা করবে রাশিয়া ও ইউক্রেনীয় ভূখণ্ডকে। পরিকল্পনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, এই এলাকা নিরাপত্তা দেবে এমন বাহিনী হতে পারে এক বা একাধিক অ-ন্যাটো দেশের সেনাবাহিনী। তালিকায় রয়েছে সৌদি আরব বা বাংলাদেশের নাম।
যুক্তরাষ্ট্র তার প্রযুক্তিগত সক্ষমতার কারণে এই বাফার জোন পর্যবেক্ষণের নেতৃত্ব দেবে, ড্রোন, স্যাটেলাইট এবং অন্যান্য গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে এই পর্যবেক্ষণে যুক্ত থাকবে। তবে ইউক্রেনের ভেতরে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। এর আগে পলিটিকো এক প্রতিবেদনে বাফার জোন ধারণা সম্পর্কে সাধারণভাবে জানিয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সম্পর্কিত যে কোনো পরিকল্পনায় সম্মতি দিতে পারে, তবে ন্যাটো সম্পৃক্ততা বা এমন কিছু যা ন্যাটোর মতো দেখায়, এগুলো পুতিনের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই পরিকল্পনাকারীরা সচেতনভাবে ন্যাটো বাহিনী বা ন্যাটোর মতো অন্য কোনো প্রতীক ব্যবহারের বিষয়ে এড়িয়ে চলেছেন। তবে যতক্ষণ না পুতিন ও জেলেনস্কি যুদ্ধ থামানোর ঘোষণা দেবেন এবং নিরাপত্তা নিশ্চয়তায় জড়িত অন্যান্য দেশের নেতারা সম্মত হন, ততদিন এই অঞ্চলের বিষয়টি আলোচনার পর্যায়ে থাকবে। গত 15 আগস্ট আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের বৈঠকের পর এই পরিকল্পনা নতুন করে গতি পায়। যদিও সরকারি আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি, উল্টো ইউক্রেনে আজ আরও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই যুদ্ধ থামার সম্ভাবনাও বেশ জটিল। এদিকে দক্ষিণ কোরিয়া সফরে ট্রাম্পের নীরব প্রস্তুতি, বৈঠক হতে পারে শি জিনপিংয়ের সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ উপদেষ্টারা গোপনে অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক ট্রেড মন্ত্রীদের সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিএনএন। একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এপেক সাইডে আলোচনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। সম্মেলনটি গিয়াংজো শহরের অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম দিকে অনুষ্ঠিত হবে এবং এটি ট্রাম্পের জন্য শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে ধরা হচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে, গত মাসে ফোনালাপে শি জিনপিং ট্রাম্প ও তার স্ত্রীকে চীনের সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পও আমন্ত্রণ গ্রহণ করেছেন, তবে সফরের কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফর মূলত অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগ আকর্ষণের একটি কেন্দ্রীভূত হবে। এছাড়া এই সফরে বাণিজ্য, প্রতিরক্ষা এবং পারমাণবিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ট্রাম্পের উপস্থিতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা তৈরি করতে পারে, যদিও কিমের সফর এখনও অনিশ্চিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ট্রাম্পকে এপেক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে বৈঠকের মাধ্যমে কিমের সঙ্গে সাক্ষাতের সুযোগ তৈরি করতে চেয়েছেন। সম্ভাব্য এই বৈঠকে চীনের সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে চলমান ট্যারিফ নিয়ে আলোচনারও আশা করা হচ্ছে। এপ্রিল মাসে ট্রাম্প চীনা আমদানিতে 145% শুল্ক আরোপ করেছিলেন এবং চীন পাল্টা 125% শুল্ক আরোপ করেছিল। চলমান আলোচনার কারণে এই শুল্ক আগামী নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। ফিলিস্তিনের শাহাব নিউজ এজেন্সি ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, ইয়েমেনি ড্রোন নেগেভ মরুভূমিতে অবস্থিত রামন বিমানবন্দরে আঘাত এনেছে এবং বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করেছে। সেই সঙ্গে ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ভর করছে।